নিধি ডাক্তারের রুম থেকে বের হতেই আমি ডাক্তারের রুমে গিয়ে শুনলাম নিধি অ্যাবর্শন করতে এসেছিল। ডাক্তার ম্যাডামের কথা শুনে দুচোখে পানি ধরে রাখতে পারছি না। কি হলো আপনি ম্যাম, যে মেয়েটা অ্যাবর্শন করতে এসেছিল সে আমার স্ত্রী। প্লিজ ম্যাম, আপনার কাছে অনুরোধ, আমার সন্তানটাকে দুনিয়ার আলো থেকে বঞ্চিত করবেন না। আমার কথা শুনে ডাক্তার তামান্না বলল, দেখেন মিস্টার, আমি আমার সর্বটা দিয়ে ট্রাই করবো যেন তিনি অ্যাবর্শনটা না করেন। আর আপনি একটু বাসা থেকে ট্রাই করবেন ওনাকে বোঝানো, কেননা আমাদের হসপিটালে সে অ্যাবর্শন না করতে পারলেও অন্য জায়গায় ঠিকই করাতে পারবে। আপনি একটু বোঝাবেন বাসায় গিয়ে। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ম্যাম, আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভালো না। যদি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাউকে বলা উচিত না, কিন্তু না বলে উপায় নেই। ম্যাম, ও ডিভোর্স নিতে চাচ্ছে, আর ডিভোর্স নেওয়ার জন্য মূলত অ্যাবর্শনটা করতে এসেছিল। কথাগুলো মিস্টার রাজ, আমি আপনার স্ত্রীকে আজকে রাত ভাবতে দিয়েছি। যদি তিনি সত্যি বেবিটা নষ্ট করতে চায় তাহলে যেন কাল আসে। আমরা কখনো চাই না একটা নিষ্পাপ জীবনকে এভাবে মেরে ফেলতে। আপনি বাসায় যান, আল্লাহর উপর। আচ্ছা ম্যাম, আমি এখন আসি। জি আচ্ছা। ডাক্তারের রুম থেকে বেরোতেই তামান্নার ফোন রিসিভ করতেই বলল, এই তো হসপিটালে আছি। আমি তামান্নার কাছে গিয়ে দেখি তামান্না শুয়ে আছে ব্লাড দেওয়ার পর। আমি যেতেই উঠে বসতে চাইল। তামান্না হাতটা নিচের অজান্তে ধরে ফেললাম। খানিকটা সময় নিয়ে বললাম, একটু শুয়ে থাকো, নয়তো শরীর খারাপ হবে। তামান্না আর কিছু বলল না। সন্ধ্যায় তামান্না আমাকে বাসায় ড্রপ করে চলে গেল। বাসায় আসতে দেখি আশা নিধির কাছে বসে আছে। নিধি আশার সাথে গল্প করছে। আচ্ছা ভাবি, তোমার ছেলে হলে কি নাম রাখবে, আর মেয়ে হলে কি নাম রাখবে? কি বলছে এসব? ছেলে হবে না মেয়ে হবে আমি কিভাবে জানি? কিছুদিন পরেই তো আল্ট্রাসোনোগ্রাফি করে জানা যাবে ছেলে না মেয়ে হবে। বলো না ভাবি, কি নাম রাখবে? জানো ভাবি, ভাইয়া মেয়ে অনেক পছন্দ করে। ও আচ্ছা, তাই বুঝি। তবে আমার ছেলে পছন্দ। যদি ছেলে হয় তাহলে নাম রাখবো কাব্য। অনেক সুন্দর নাম। তা ভাবি, মেয়ে হলে কিন্তু রাইসা রাখবে, আর রাইসা নামটা ভাইয়ার অনেক পছন্দের নাম। ও তাই নাকি? পাকা পাকা গল্প হচ্ছে। তোমার পড়াশোনার কি অবস্থা? ভালো। আশা আর কিছু না বলে চলে গেল। আশা চলে গেলে ড্রেসটা পাল্টিয়ে বেলি ফুলের মালাটা ড্রেসিং টেবিলের সামনে রেখে দিলাম, আর ছোট্ট একটা চিরকুট লিখে বেলি ফুলের মালা নিচে রেখে দিলাম। নিধি প্রতিদিন সন্ধ্যার পর সাজতে বসে, আর সাজার একমাত্র কারণ হচ্ছে আমাকে কষ্ট দেওয়া। সে চায় আমি যেন তার প্রতি আকৃষ্ট হই, আমি যেন তার রূপ যৌবন দেখে তাকে ছুঁতে না পারি। কিন্তু সে জানে না তার চোখের নিচে কাজলের ছটা, কপালের মাঝখানটা ছোট্ট টিপ আমি বারবার প্রেমে পড়ি। তার আখি পল্লবে তাকিয়ে থেকে আমার জীবন পার করে দিতে পারি। রাত 10টা হবে, শুয়ে আছি। আকাশের চারটা আজ মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে, আর অভিমানী আকাশ তার অভিমানকে বৃষ্টি ফোটায় ফোটায় অবিরাম ঝরাতে লাগলো। জানালা ভেদ করে আসছে ঠান্ডা বাতাস। মনে হচ্ছে প্রকৃতি আজ নতুন রূপে সেজেছে। হঠাৎ নিধি বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে বসলো প্রতিদিনের মতো। কিন্তু আজ ড্রেসিং টেবিলে রাখা বেলি ফুলের মালা দেখে খানিকটা বিস্মিত হলো। মালাটা হাতে তুলে নিতেই দেখতে পেল ছোট্ট একটা কাগজটা খুলতেই দেখলো নীল কালিতে ছোট্ট অক্ষরে লেখা, বানাবো তোমায়। চিরকুট পরে নিধির মাথায় রক্ত উঠে পড়লো মনে হয়। ফুলের মালাটা টান দিয়ে ছেড়ে আমার গায়ের উপর সরে বলল, এই ছোট লোক, তোর কি করে সাহস হয় চিরকুট লেখা? তোকে বলেছিলাম না আমাকে ডিভোর্স দিতে? তোকে আমি ডিভোর্স দিতাম, কিন্তু বাবার জন্য দিতে পারছি না, তাই বলছি আমাকে কালই ডিভোর্স দিবি। নিধি, চিৎকার করো না, মা শুনতে পাবে। শুনলে আমার কি? তোর মতো চরিত্রহীনের সাথে সংসার করাচ্ছি, মরে যাওয়া ভালো। শোন, আমি কালই বাচ্চা নষ্ট করব। নিধি, চুপ করো, মা শুনবে। জানো মা আশা কত স্বপ্ন দেখেছে আমাদের বাবু নিয়ে। পারবা মায়ের মনে কষ্ট দিতে? আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে ডিভোর্স দিব। আমি নিজে তোমাকে তোমার ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দেব। বাহ, তুই কি করে ভাবলি আমার সেই সন্তান সহ আমাকে মেনে নিবে? আর আমি কোনো চরিত্রহীনের সন্তানের মা হতে পারবো না। আমার নিজের একটা ফিউচার। নিধি, আমি কোনোদিন আমার সন্তান হলে সেই সন্তানকে তার মায়ের পরিচয় দেব না। তুমি তবুও নিষ্পাপ সন্তানটাকে আমার বলে শাস্তি দিও না। আমি তোমার পায়ে পড়ি, নয়তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি কথা দিচ্ছি, বেবি হলে সে বেবিকে নিয়ে তোমার থেকে অনেক দূরে চলে যাব। তোমার পায়ে পড়ি, বাবুটার জীবন তোমার সে ভিক্ষা চায়। নিধি ঠাস করে গালে চড় বসিয়ে দিয়ে বলল, তুই বেশি বাড়াবাড়ি করলে আমি কাল তোর মাকে বলবো আমার বাচ্চা তুই নষ্ট করেছিস। তুই কি চাস এসব, নাকি তোর মা জানুক বাচ্চা এমনি নষ্ট হয়ে গেছে? অপশন তোর কাছে, আজকে রাতের সময়। আর হ্যাঁ,
আমি কাল ডক্টরের কাছে গিয়েছিলাম বাচ্চার অ্যাবর্শনের জন্য। ডক্টর সকালে যেতে। নিধির কথা শুনে বুকের ভিতরটা ছ্যাদ করে উঠল। মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় আমার হৃদয় করে ঘরটাতে দুমড়ে মুছিয়ে দিচ্ছে। কি হলো, তুই আমাকে ডিভোর্স দিবি কিনা বল। নিধি, চিৎকার করো না। আমি প্রমিস করছি তোমাকে ডিভোর্স দেব, আর তোমার সাথে দেখাও করবো না যতদিন আমাদের ডিভোর্স হয়। তবে বাবুটা নষ্ট করো না। আমি স্বামী হয়ে তোমার পায়ে পড়ি। আমি তোমার সব শর্তে রাজি। যদি আমার প্রাণটা দিয়ে দিতে বলো তবুও দিয়ে দেবো, কিন্তু আমাদের আগত সন্তানটাকে নষ্ট করো না। নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর আমি কোনোদিন ভালোবাসার কথাও বলবো না। নিজের মাঝেই সমস্ত ভালোবাসা দাফন করে দেব। এই ছোট লোক, তোর অনুরোধে ভেবেছিস আমার মন গলে যাবে? কখনোই না। এখন আমাকে ঘুমাতে দে। নিধি শুয়ে পড়ল। আমি চাদর বিছিয়ে ফ্লোরে শুয়ে আছি, আর মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছি, হে আল্লাহ, তুমি নিষ্পাপ শিশুটাকে রক্ষা করো। সকালে নিধি আমার সমস্ত অনুরোধ অগ্রাহ্য করে হসপিটালে যায় বাচ্চা অ্যাবর্শন করতে। নিধিকে ডাক্তার দেখে মুচকি এসে বলল, বসেন মিস্ত্রি নিধি। তা কি ভাবলেন রাতভর? সত্যি কি আপনি অ্যাবর্শন করাবেন? হ্যাঁ, আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি বাচ্চাটা নষ্ট করে ফেলবো। ও আচ্ছা, আপনাকে ডাক্তার হিসেবে নয়, আপনার বোন হিসেবে কিছু কথা বলতে চাই। বলেন। জানেন, আমার বিয়ে হলো 4 বছর হলো। বাচ্চা না অনেক ট্রাই করছি, কিন্তু আল্লাহ আমার মাতৃত্বকে কেড়ে নিয়েছে। জানেন, যখন আমার সামনে কোনো বাচ্চা তার মাকে মা বলে দৌড়ে জড়িয়ে ধরে, তখন বুকটা কেমন কেঁপে ওঠে। আপনি আমার বোন হন, আপনি আপনার বাচ্চাটা নষ্ট করেন না। আপনার বেবিটা আমি নিতে চাই, মায়ের মতো আদর স্নেহ বড় করতে চাই। প্লিজ না করবেন না। আর আপনি যদি বেবিটা নষ্ট করেন, তাহলে আল্লাহর কাছে শেষ বিচারের দিন নিজেকে কিভাবে দাঁড় করাবেন? এই কয়েকটা মাস আমার এই আর্তনাদ ফিরিয়ে দিবেন না। আচ্ছা, দিতে পারি এক শর্তে। কি সৎ? বেবি যখন হবে তখন বলবেন সবাইকে যে আমার মৃত বাচ্চা হয়েছে, আর এই বাচ্চা যেন কোনোদিন আমার আর আমার হাজবেন্ডের পরিচয় না জানতে পারে। আচ্ছা বোন, আপনি যেমনটি বললেন ঠিক তেমনটি হবে। আপনার নাম্বার দিয়েছেন, আপনার সাথে আমার নিয়মিত যোগাযোগ হবে। জি আচ্ছা। নিধি হসপিটাল থেকে বেরোতে ডাক্তার মিনুই রাজকে ফোন করে বলল, হ্যালো মিস্টার রাজ, আপনার স্ত্রী আমার কথায় রাজি হয়েছে। আপনি একটু আমার চেম্বারে আসবেন সময় পর। আচ্ছা ম্যাম, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, সাথে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমাদের কাজ তো জীবন বাঁচানো। তারপরেও আপনি যা করলেন, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আমার জন্য দোয়া করবেন। এখন রাখছি, আল্লাহ হাফিজ। ডক্টর মিনুই ফোন রাখতেই আমি আকাশপানে চাহিয়া দু চোখে অশ্রু বিসর্জন দিয়ে বললাম, হে আল্লাহ, তুমি সত্যিই মহান। সন্ধ্যায় আমি বাসায় ফিরে দেখি নিধি রুমে শুয়ে আছে। নিধির কাছে গিয়ে বললাম, ম্যাম, আপনার আমার ডিভোর্সের জন্য উকিলের সাথে কথা বলেছি। কাল আমার সাথে আপনাকে একটু যেতে হবে। সত্যি? হ্যাঁ সত্যি। আর হ্যাঁ, আপনি চাইলে আলাদাও থাকতে পারেন। না, তার আর প্রয়োজন নেই। এমন সময় আশা এক বাটি আচার এনে বলল, ভাবি, মা তোমার জন্য পাঠালো আমের আচার। কি হলো ভাইয়া, চেয়ে থেকে লাভ নেই, তোমাকে দেওয়া হবে না। তা কেন দিবি? ভাই তো এখন বড় হয়ে গেছে। না, পর কেন হবে? তবে এখন তোমার চেয়ে ভাবি বেশি আপন। আমাদের দল ভারী হচ্ছে। তোদের দল তো ভারী হবে। তোরাই সব, প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, সব। আমাদের কিছু বলার আছে? নিধির আশা আমার কথা শুনে হেসে দিল। রাতে শুয়ে আছি, অন্যান্য দিনের চেয়ে আজ মনটা অনেক ভালো। এদিকে নিধি শুয়ে শুয়ে ভাবছি, আসলে কি কাজটা ঠিক হলো? সারাদিনের বিষয়টা তাকে খুব ভাবাচ্ছে। কে একজন একটা সন্তানের জন্য কত আর্তনাদ করছে, আর আমি সেই সন্তানকে নষ্ট করতে চেয়েছিলাম। দোষটা তো চরিত্রহীন রাজের, বাচ্চাটার নয়। এসব ভাবতে ভাবতে ফোন হাতে নিল নিধি। ফেসবুকে ঢুকতে দেখে তার প্রিয় আইডির আজ নীলবাতি জ্বলছে। নিধি এক গাদা মেসেজ করলো, কিন্তু বরাবরের মতো মেসেজগুলো আনসিন, কোনো রিপ্লাই নেই। ফোনটা বুকের উপর রেখে নিধি ঘুমিয়ে যায়। পরের দিন আমি নিধিকে নিয়ে বিকেলে ডিভোর্সের জন্য আবেদন করে আসি। যত দিন যাচ্ছে আমার প্রতি নিধির ঘৃণাবোধটা বেড়ে যাচ্ছে। শত অপমান সহ্য করেও আমি সময়মতো নিধির পাশাপাশি থাকি। এদিকে দেখতে দেখতে নিধির প্রেগনেন্সির 9 মাস চলে। আমি নিধির এই অবস্থায় আবেদন করে 1 মাস ছুটির জন্য পুরোটা সময় নিধির পাশে থাকতে পারি। মা সবসময় নিধিকে মেয়ের মতোই আগলে রাখি। সবার কত স্বপ্ন। দিনগুলো ভালোই কাটছিল। বিকেলে সেনাবাহিনীর একটা প্রোগ্রাম ছিল, সেখানে অ্যাটেন্ড করি। সন্ধ্যার দিকে একটা ফোন আসে। ফোন রিসিভ করে শুনতে পাই আমরা যে ডিভোর্সের আবেদন করেছি সেটা রেডি। আমি যেন নিয়ে আসি। মনটা কেমন জানি খারাপ হয়ে যায়। রাতে ডিভোর্স লেটার নিয়ে
কোয়ার্টারে ফিরে দেখি নিধি জ্বরে কাতরাচ্ছে। মা আর আশাও নেই, গ্রামের বাড়িতে গিয়েছে। আমি নিধির অবস্থা দেখে ডাক্তারকে ফোন করে ডাক্তার এসে নিধিকে দেখে যায়, সাথে কিছু মেডিসিনও দিয়ে যায়। ডাক্তার চলে গেলে নিধিকে বললাম, আপনার জ্বর, তবু একবার ফোন করে তো বলতে পারতেন। এই, তোকে এত ভালোবাসা দেখাতে হবে না, একটু জ্বরে আমি মরে যাব না। প্লিজ এভাবে বলবেন না। যতদিন না আপনার সাথে আমার ডিভোর্স হয় ততদিন আপনি আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা। এবার মেডিসিনগুলো খেয়ে নেন। নিধি কোনো কথা না বলে মেডিসিন খেয়ে নেয়। আমি চাদরটা গায়ে জড়িয়ে দিয়ে লাইটটা অফ করে দিই। নিধি ঘুমিয়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙে গেলে দেখি নিধি জ্বরে ছটপট করছে। কপালে হাত দিয়ে দেখি ভীষণ জ্বর, শরীর কাঁপাকাঁপি করছে। কি করব ভেবে পাচ্ছি না। তাড়াহুড়ো করে কাপড় পানিতে ভিজে বারবার মাথায় জল ফুটে দিতে লাগলাম। সারা রাত আর ঘুমোতে পারলাম না। ফজরের আগ দিয়ে কখন যে চোখ লেগে আসে খেয়ালই নেই। নিধির পাশে খাটে হেলান দিয়ে ঘুমিয়ে যাই। সকালে নিধির ডাকে ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট রেডি করে নিধিকে বলি, নিধি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। নিধি চোখ মেলে তাকিয়ে বলে, কিসের সারপ্রাইজ? আমাদের ডিভোর্সের। তোমার বাবা হওয়ার পরের দিনই তোমার হাতে ডিভোর্স লেটার থাকবে। এবার খুশি তো? নিধি বিস্মিত দৃষ্টিতে তাকালো, কিছু বললো না। নিধিকে এই অবস্থায় রেখে মন না চাইতেও ডিউটিতে যেতে হলো। যাওয়ার আগে মাকে ফোন করে সকালে আসতে বললাম। ডিউটিতে মন টিকছে না। ক্যান্টনমেন্টে বসে আছি। 22 ব্যাটালিয়ন আজ থেকে তাদের অস্ত্র পরিষ্কার করার প্রোগ্রাম চলছে। এদিকে সারাদিন শেষে রাত 10টায় কোয়ার্টারে ফিরে দেখি মা নিধির মাথার কাছে বসে আছে। জ্বরে নিধির মুখটা বাসি ফুলের মতো দেখাচ্ছে, মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি গোলাপ। মা আমাকে দেখেই বলল, আচ্ছা মা, ও খেয়েছে? আচ্ছা, তুমি খাবার দিয়ে যাও টেবিলে। মা খাবার রেখে এক প্রকার জোর করে নিধিকে যখন খাওয়াতে গেলাম, তখন নিধি খানিকটা চটে গিয়ে বলল, এই ছোট লোক, এত দরদ দেখাতে হবে না। আমার ক্ষুধা লাগলে আমি খাবো, তোকে বলতে হবে। আপনার প্রতি আমি দরদ দেখাচ্ছি না। আপনার জন্য না হোক, পেটের বাবুটার জন্য খান। তা না হলে বেবির যদি কোনো ক্ষতি হয়। আর ভুলে যাবেন না, আপনার পেটে আমার সন্তান। আপনি তার মাতৃপরিচয় না দিতে পারেন, কিন্তু আমি তো তাকে দুনিয়াতে আসার পথ বন্ধ করে দিতে পারি না। ও আচ্ছা, তোর সন্তান। জানোস, তোর এই সন্তানের জন্য আমার জীবন বরবাদ। মন চাই নিজের জীবন নিজে শেষ করতে। প্লিজ এসব বলবেন না। আর মাত্র মাসখানেক, এই কয়েকটা দিন না হয় এই চরিত্রহীনটার সাথেই থাকুন। আমার কথাগুলো দয়া করে রাখুন। কথা দিচ্ছি, আমি আপনার দৃষ্টির সীমানার মাঝেই থাকবো না, আর না কোনোদিন আমার সন্তান নিয়ে আপনার সামনে দাঁড়াবো। এবার প্লিজ খেয়ে নেন। নীতি শরীর নিয়ে ঠিকমতো বসতেও পারছে না, তাই আমি নিজে খাবার প্লেটটা হাতে নিয়ে তাকে খাইয়ে দিতে গেলে প্রথমে না করলেও পরে খাবার খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিলাম। শত অপমানের পরেও দিনগুলো স্বপ্নের মধ্যে কাটছিল। এদিকে নিধির কাছে দিনগুলো এক একটা বছরের সমান মনে হচ্ছে। কবে সে পাপ থেকে মুক্ত হবে? কেন নিজের জেদের কারণে সে নিজের জীবনটা নষ্ট করলো? এসব ভাব থেকে চোখের জল গড়িয়ে পড়ে। চোখের জল মুছতে মুছতে ভাবে, সে কি তার ভালোবাসার মানুষটাকে পাবে না, যার জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়েছে? সে কি অন্যজনকে ভালোবাসে? আর সে যদি জানতে পারে তার বিয়ে হয়ে গেছে, সে কি সবকিছু মেনে নেবে? নিধি এসব ভাবতে ভাবতে ফেসবুকে ঢুকে চমকে গেল। তার প্রিয় মানুষটা নিউজ ফিডে জল করে একটা লেখা বেশি উঠছে, আলহামদুলিল্লাহ। এবার বইমেলায় আমার প্রথম বই উপন্যাস মেঘে ঢাকা চাঁদ প্রকাশ হবে। আর বইমেলায় আমাকে রকমারি 22 নং স্টলে পাবেন। নিধি খুশিতে আত্মরা হয়ে যায়। অবশেষে তাকে দুনয়নে দেখতে পাবে। আর প্রায় 2 মাস তারপরে বইমেলা। এদিকে নিধির ডেলিভারির সময় ঘনিয়ে আসছে। একদিন সন্ধ্যায় বাইরে থেকে একগুচ্ছ বেলি ফুল, সাথে নিধির পছন্দের নীলচে শাড়ি, সাথে রং বেরঙের কিছু চুড়ি নিয়ে গিয়ে দেখি নিধির ড্রেসিং টেবিলের সামনে বসে বসে কাজল দিচ্ছে। আমি শাড়ি চুড়ি নিধির সামনে রেখে বললাম, নিধি, আজ তোমাকে একটু অনুরোধ করব, রাখবে? আর হয়তো কোনোদিন তোমার কাছাকাছি থাকার ভাগ্য হবে না। তুমি কি আজকে আমার তো উপহারগুলো পড়বে? নিধির ইশারা করে রেখে দিতে বলল। আমি ফ্রেশ হয়ে আসার রুমে গিয়ে আশাকে বললাম, সব রেডি? আশা বলল যে হ্যাঁ ভাইয়া, তুমি ভাবিকে নিয়ে আসো। নিধি নীলচে শাড়ি, খোপায় বেলি ফুলের মালা পরার পর নিধিকে বললাম, চোখ বন্ধ করো। নিধি চোখ বন্ধ করে নিধির চোখ বেঁধে ফেলি। রাজ, কি করছো এসব? ব্যথা পাচ্ছে তো। একটু সময় রাখার পর তারপর চোখ খুলে দিচ্ছি। নিধি কিছু বলল না। নিধি হাতটা ধরতেই মনের মধ্যে শীতল হাওয়া বইতে লাগলো। নিধিকে নিয়ে আশার রুমে এসে নিধির চোখ খুলে দিলাম। রুমটা অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। হঠাৎ রুমটা নীল লাল আলোয় ভরে উঠলো। সবাই একসাথে বলে উঠলো, শুভ বিবাহ বার্ষিকী। নিধি আর তার বাবাকে দেখে অনেকটা সারপ্রাইজ হয়ে যায়। রুমটা খুব সুন্দর করে সাজানো। নিধি বিস্মিত ভঙ্গিতে
নিধি বিস্মিত ভঙ্গিতে তার বাবার দিকে তাকিয়ে আছে। বাবা তুমি কখন আসছো? আর তুমি আসছো আমাকে বলবে না? পরের দিন সকালে নিধি বলল, রাজ, ভুল করেও ভেবো না এসব করে তুমি আমার মন পাবে। আর হ্যাঁ, কাল তোমার কথা রেখেছি, আশা করি আমাকে দেওয়া কথা তুমি রাখবে আমাদের ডিভোর্স সম্পন্ন করে। নিধি, আমি তোমাকে ভালোবাসি, নিজের চেয়েও বেশি, তাই তোমার সুখের জন্য আমি সব করতে রাজি। সব করতে হবে না, শুধু আমার সামনে তোমার ওই পাপি মুখে ভালোবাসি বলো না। ঘৃণা করি তোমায়, তোমার জন্য আমি সব হারিয়েছি। আমি আর কিছু বললাম না, ডিউটিতে চলে গেলাম। সপ্তাহখানিক পর প্যারাশুট প্রশিক্ষণের নিয়ম শিখাচ্ছি। এমন সময় ফোন আসলো হসপিটাল থেকে। নিধির অবস্থা ভালো না। আমি চিফ কমান্ডার স্যারকে বলে হসপিটালে চলে আসলাম। ডাক্তার মিশরি কণ্ঠে বলল, নিধি এবং তার বাচ্চা দুজনের অবস্থাই খুব আশঙ্কাজনক। যে কোনো একজনকে বাঁচাতে হবে। আপনারা আল্লাহ আল্লাহ করেন যেন মা সন্তান দুজনকে বাঁচাতে পারি। পরিবারের সবাই হসপিটালের করিডোরে বসে আছি। প্রায় ঘন্টাখানিক পর ডাক্তার ওটি থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ, সরি, আমরা আপনার সন্তানকে বাঁচাতে পারলাম না। আমাদের সাথে সবটুকু চেষ্টা করেছি। ডাক্তারের কথা শুনে সবাই চুপ হয়ে গেলাম। আশার দিকে তাকিয়ে দিকে আশা কাঁদছে। আম্মুর মুখের দিকে তাকানোই যাচ্ছে না, তবু আম্মু আমার দিকে তাকিয়ে কান্না লুকানোর চেষ্টা করছে। মুহূর্তের মাঝে পরিবারের শোকের ছায়া এসে আনন্দটাকে গ্রাস করে ফেলল। সবার কত স্বপ্ন ছিল। আমি কোন রকম নিজেকে সঙ্গত রেখে বললাম, ডাক্তার আমি কি ভেতরে যেতে পারবো? না, একটু পরে কেবিনে শিফট করা হবে। এদিকে নিধির সেন্স পেলে নিধি ডাক্তারকে বলল, ডাক্তার, আমার বেবি কোথায়? আর আপনার কথা মতো সবাইকে বলছেন তো আমার মৃত বেবি হয়েছে? না, মিথ্যে বলার প্রয়োজন পড়েনি। আপনার মৃত বেবি হয়েছে, সো চিন্তা করতে হবে না। আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই হয়েছে। মৃত বেবির কথা শুনে নিধির বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। নিধি বুঝতে পারছে না তার কেন এত খারাপ লাগছে, কেন তার কান্না পাচ্ছে। সে তো এটাই চেয়েছিল। কেবিনে দিয়ে গেলে নিধি মৃত বাচ্চাটার দিকে তাকায়। কি সুন্দর চেহারা, আহা যদি বেঁচে থাকতো। এসব ভাবতে ভাবতে তার চোখে অশ্রু ভিড় করে। হসপিটালে 3 দিন রাখার পর নিধিকে বাসায় আনা হয়। তার সপ্তাহখানিক পর নিধি বলল, তুমি না আমাকে ডিভোর্স দিতে চেয়েছো? কই ডিভোর্স? আমি জানতাম তুমি ডিভোর্স দেবে না, তাই সমস্ত ব্যাপার আমি রেডি করেছি, তুমি সাইনটা করে দিও। এই বলে নিধি ডিভোর্স পেপারটা আমার দিকে এগিয়ে দিল। ডিভোর্সের পেপারে যখন সাইন করব ঠিক তখনই ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতে চোখ মিলে তাকিয়ে দেখি নিধি ঘুমাচ্ছে। জানালার কাজ ভেদ করে চাঁদের আলো নিধির মুখে এসে পড়েছে। পৃথিবীর সব সৌন্দর্য যেন তার মুখের উপর এসে ভর করেছে। জানি না কিভাবে নিধিকে এতটা ভালোবেসে ফেললাম। তার অবহেলা, রাগ, অভিমান সবকিছুকে ভালোবেসে ফেলেছি। মনে হচ্ছে তাকে ছাড়া আমার আর চলবে না। মনে মনে স্থির করলাম, যেভাবে হোক নিধিকে আমার করে রাখতে হবে। তাকে ছাড়া আমি যে নিজেকে কল্পনাই করতে পারি না। এদিকে প্রায় সপ্তাহখানিক পর নিধি প্রায় পুরোপুরি সুস্থ। আর আমার কথা অনুযায়ী নিধিকে ডিভোর্স দিতেই হবে। তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম শেষবারের মতো নিধিকে আমার মনের কথাগুলো বলি। শুক্রবারের দিন সন্ধ্যায় নিধি বসে ফেসবুকিং করছে। আমি নিধির সামনে হাঁটু বসে একগুচ্ছ কদম ফুল দিয়ে বললাম, তুমি কি আমার সারা জীবনের সঙ্গী হবে? হবে কি রূপকথার অনিন্দ্র সুন্দরী আমার মনে রাজকুমারী? এই রাজ, তুই পাগল হয়েছিস? কি বলছিস এসব? নিধি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি সত্যিই থাকতে পারবো না। তুমি প্লিজ আমার হয়ে থেকে যাও। বিলিভ মি, আমি কখনোই তোমাকে কষ্ট দিব না। তুমি শুধু একবার বলো আমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে বড্ড ভালোবেসি। আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দনে তুমি। প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া ছন্নছাড়া হয়ে যাব, সত্যি মরে যাব দম বন্ধ হয়ে। নিধি আমার গলে ঠাস করে চোর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই চরিত্রহীন ড্রামা অফ কর। আই জাস্ট হেট ইউ। দুনিয়াতে কত মানুষ মরে, তুই মরতে পারিস না? আমি একটু শান্তি পাই। আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছিস। তোকে বিয়ে করেছিলাম আমি তিশার সাথে জিত করে, আর তুই আমাকে একা পেয়ে সুযোগ নিয়ে আমাকে নষ্ট করেছিস। তোকে আমার খুন করতে ইচ্ছে হয়। আমি পৃথিবীর সবাইকে ভালোবাসতে পারলেও তোকে বাসতে পারবো না। পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণিত ব্যক্তি তুই আমার কাছে। আমি যেন তোকে চোখের সামনে না দেখি। নিধির কথা শুনে আজ আর চোখের পানি ধরে রাখতে পারছি না। চোখ দিয়ে অশ্রুর ফোয়ারা নামছে। বা হাত দিয়ে চোখের পানি মুছে অসহায়ের মতো বললাম, নিধি, আমি চরিত্রহীন নয়। তোমার সাথে যেরকম পরিস্থিতির শিকার হয়েছি সবই দুর্ঘটনা ছিল। আর বিয়ের পর আমরা তো স্বামী স্ত্রী, তবুও তোমাকে ছুঁয়ে দেখার দুঃসাহস হয়নি। কিন্তু সেদিন তুমি যখন ড্রিঙ্কস করে আসো, সেদিন তুমি অনেক পাগলামি করো। আর সেদিন তোমার পাগলামির কাছে হার মেনে আমাদের মাঝে আরেকজনের জন্ম হয়। এখানে আমার কোনো ভুল ছিল না। যাই হোক, আমার মতো তোমাকে আর কেউ ভালোবাসবে না।
এত অবহেলা কাঁদবে, সেদিন আর আমি থাকবো না। তুমি নিধি আমার বুকে একটু আশ্রয়ের জন্য পায়ে এসে পড়বে, এ আমার ভালোবাসার কসম। আমার ভালোবাসার যতটা প্রহর, তার থেকে প্রহর হচ্ছে আমার অভিমান। যাও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম। প্লিজ ছোট লোক চুপ কর, অসহ্য লাগছে তোর কথা। ছোট লোক, আর এই ছোট লোকটার কথাও শুনতে হবে না। এই বলে আলমারিতে একটা ডিভোর্স লেটারটা বাড়িয়ে দিয়ে বললাম, আমি রাতে সাইন করে দিয়েছি, আপনি সাইন করে দিন। আর হ্যাঁ, আমাদের ডিভোর্সের কথা মাসখানেক গোপন রাখবেন, এতে আপনারই ভালো হবে। আর হ্যাঁ, আপনি আজকে আপনার যা যা প্রয়োজন তা নিয়ে আপনার বাড়িতে চলে যান, আমি মাকে বুঝিয়ে বলবো, আপনার কিছু বলতে হবে না। পরের দিন নিধি যখন চলে যাওয়ার আগে আশাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। না কিছু না, আমাকে ভুলে যাবে, কিছু না। আমি দরজায় দাঁড়িয়ে সব দেখছি আর ভাবছি মাকে কিভাবে বলবো ডিভোর্সের কথা। নিধি বাসা থেকে বের হওয়ার আগে মাকে সালাম করে জড়িয়ে ধরল। কি হলো মা, কি হয়েছে তোর? এমন করছিস কেন? না মা, কিছু হয়নি, কেন জানি বাড়িতে যেতে খারাপ লাগছে। পাগলি মেয়ে, আবার তো এসেই পড়বি, কান্না করার কি আছে? ওহ, তুই একাই যাবি নাকি? রাজ, বোমাকে এগিয়ে দিয়ে এসো। আমি কিছু না বলে নিধিকে গাড়ি করে যখন নামিয়ে দিতে যাব, এমন সময় নিধি বলল, রাজ, আপনার আসতে হবে না। সাথে ইউএস এর ভিসার জন্য আবেদন করলাম। সিনহা স্যার আমার চাকরি ছাড়ার কথা শুনে বাড়িতে এসে মাকে বলে আমি কেন চাকরি ছেড়ে দিয়েছি। মা সিনহা স্যারের কথা শুনে চমকে যায়। রাতে যখন বাসায় আসি তখন মা জিজ্ঞেস করে, বাবা রাজ, তুই কি সত্যি চাকরিটা ছেড়ে দিলি? একবারও তো বললি না। আমি শুধু চাকরিটাই ছাড়িনি, নিধিকে ডিভোর্সও দিয়েছি। মা আমার মুখে ডিভোর্সের কথা শুনে গালে চর বসিয়ে দিয়ে বলে, রাজ, তোর বংশে কেউ ডিভোর্স দিয়েছিল? কি হলো মা, আরেকটা মারো, এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মাকে সব ঘটনা খুলে বললাম। কেন নিধিকে ডিভোর্স দেওয়া, কেন এবার চাকরি ছেড়ে দূরে চলে যাও। মা আমার কথা শুনে কাঁদছে, আমার মাথাটা তার কোলে রেখে বলল। এদিকে বইমেলা এসে পড়ে। বইমেলাতে রকমারি স্টলে আমার প্রথম বইয়ের মুখোশ উন্মোচিত হয়, কিন্তু নিজের প্রথম বইয়ের মুখোশ উন্মোচিত হলেও ব্যস্ততার জন্য আর যেতে পারিনি। তামান্নাকে নিয়ে সারাদিন হসপিটালে কাটে। হসপিটাল থেকে যখন বাসায় ফিরবো এমন সময় তামান্নার বাবা ফোন করে বলে যে রাজ, তোমার ভিসা টিকিট সবকিছু রেডি, আগামী শুক্রবার ফ্লাইট, মাঝখানে 2 দিন আছে। আচ্ছা আঙ্কেল, বাসায় গিয়ে মাকে বললাম শুক্রবারে ইউএসএ চলে যাচ্ছি, কয়েক মাস পর তাদেরকেও নিয়ে যাব। মা আর কাঁদলো না আমার সামনে। এদিকে 3 দিনে আমার বইটা সর্বোচ্চ বিক্রির তালিকায় প্রথমে আছে। এই প্রাপ্তিটা লেখক হিসেবে অনেক বড়। নিধি বইমেলার প্রথম দিন গিয়েও তার প্রিয় মানুষটার বই সংগ্রহ করে। বই কেনার পর স্টোরের লোকদের বলল যে ভাইয়া, লেখকের এই বই মুখোশ উন্মোচনের সময় আসার কথা ছিল, তিনি কি আসেননি? ও আচ্ছা, বলে নিতে চলে আসি। আর মনে মনে ভাবলো তাহলে শুক্রবার তার ভালোবাসার মানুষটাকে দেখতে পাবে। এদিকে তামান্নার অনুরোধে বৃহস্পতিবার বইমেলাতে গিয়ে দেখি রকমারি বুক স্টলের সামনে অনেক বড় লাইন। প্রথমবার ভক্ত পাঠক পাঠিকার সাথে সময়টা কাটিয়ে দিনটা বেশ ভালোই গেল। কিছু কেনাকাটা সেরে সন্ধ্যায় বাসায় আসলাম। পরের দিন ফ্লাইট। নিধিকে খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু চাইলে যে আর সব পাওয়া যায় না। পরের দিন ফ্লাইট ইউএসএ। প্রায় বিকেল পর্যন্ত মা আর আশাকে এই সময় দিয়েছি। বিকেলে মা আসার সাথে নিয়াজ আঙ্কেল মানে তামান্নার বাবা আমাকে আর তামান্নাকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। যাওয়ার সময় মা আর আশা চোখে স্পষ্ট পানি দেখলাম। মা তবুও আমার খুশির জন্য চোখের জল মুছল। এদিকে সেখানে পৌঁছেই তামান্নাদের বাসায় উঠি। তামান্নার সাথে বেবি। তামান্নার বেবিটা আমার কোলে দিয়ে বলে, রাজ, সেদিন যে মেলায় ঘুরলাম, একটা পোস্ট তো ফেসবুকে পাবলিশ করোনি। আমি আমার আইডি থেকে পোস্ট করছি। আর তোমার আইডির নাম কি? কখনো তো বলনি। আমার আইডিতেও দিতে হবে? দিতে হবে না মানে? তামান্নার হাত থেকে ফোনটা নিয়ে ফেসবুকে আমার আইডি থেকে পোস্ট করলো। বইমেলায় কিছু মুহূর্ত ফ্রেম বন্দি করলো। মুহূর্তে হাজার হাজার লাইক আর কমেন্ট বক্সে কত কমেন্ট। অনেকে লিখেছে, ভাইয়া আপনার লেখা অতুলনীয়, 1 ঘন্টায় 4000 শেয়ার। এদিকে নিধি বসে বসে বই পড়ছে তার প্রিয় লেখকের। এমন সময় ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো তিশার নাম্বার। নিধির সাথে রাজের বিয়ের পর আর ফোনে কথা বলা হয়নি। হঠাৎ কিসের জন্য ফোন। নিধি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে তিশা বলল, কেমন আছেন? ভালো। এতদিন পর কি মনে করে? রাজের কি খবর? ওই চরিত্রহীনটার খবর তো তোর ভালো জানার কথা। ওই চরিত্রহীনের কথা বলার জন্য ফোন দিয়েছিস? রাজ চরিত্রহীন না রে, একদিন তোর সব ভুল ভাঙবে। তবে যেদিন ভুল ভাঙবে সেদিন রাজের সামনে দাঁড়াতে পারবি? শোন, একটা মেয়ে তার ভালোবাসা পাওয়ার জন্য
নিজেকে যখন আরেকটা ছেলের কাছে সঁপে দেয়, আর ছেলেটা কতটা চরিত্রবান হলে ছুঁয়েও দেখে না। আমি ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে রাজের কাছে সঁপে দিয়েছিলাম। ভালোবাসা তো দূর, আমার দিকে একবারও তাকায়নি পর্যন্ত। বাহ, দালালি করতে ফোন দিয়েছিস তুই? না, সত্যিটাই বললাম। আর হ্যাঁ, কিছু মনে করো না, আপনাকে একটা সুখবর দিতে ফোন দিলাম। কি সুখবর? আপনার যে ভালোবাসার মানুষ, যার গল্প এই বইমেলায় প্রকাশ হয়েছে, তাকে কি কখনো দেখেছেন? তাকে দেখবেন? কোথায় সে, বল না প্লিজ। শান্ত হন, শুনেন, ফেসবুক অন করেন, দেখেন, আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। নিধি ফেসবুক ওপেন করতেই নিউজ ফিডে দেখে যে রাজের ছবি। এই প্রথম রাজকে ফেসবুকে দেখলো, মনে মনে বলল, চরিত্রহীনটা আবার ফেসবুকও চালাই। নিধি স্ক্রিনটা করতে যাওয়ার আগে চোখটা মুহূর্তের মাঝে আটকে গেল আইডিটার দিকে তাকিয়ে। মেঘরুদ্দুর আইডিতে রাজের পিক কেন, এ কিভাবে সম্ভব? নিধি আর সময় নষ্ট না করে গাড়ি নিয়ে বইমেলায় চলে যায়। রকমারি 22 নং স্টলে গিয়ে স্টাফদের বলে, ভাইয়া, মেঘে ঢাকা চাঁদ বইটার লেখক কি উনি? মোবাইলের ছবিটা দেখিয়ে বললাম। ছেলেটা মুচকি এসে বলে যে হ্যাঁ উনি তো বৃহস্পতিবার বইমেলায় আসছিল, আর এবার ওনার বইটা মনে হচ্ছে সেরা বইয়ের তালিকায় প্রথমে থাকবে। নিধির দাঁড়িয়ে দেখছে স্টলের সামনে অনেক মানুষ, প্রায় সবার হাতেই মেঘে ঢাকা চাঁদ উপন্যাস। নিধির চোখ বেয়ে জল পড়ছে। যাকে সে সবটা দিয়ে ভালোবাসলো, সে মানুষটা যে অন্য কেউ না, তার স্বামী রাজ, যাকে সে কষ্ট দিয়েছে। ছেলেটি বলল, কি হলো ম্যাম, এনি প্রবলেম? নিধি চোখ মুছতে মুছতে স্টল থেকে বের হয়ে সোজা বাসায় এসে পড়লো। সে এসে ভাবছে কেন এতদিন আগে তার ভালোবাসার মানুষটির সাথে পরিচয়ে জানলো না। তাহলে হয়তো এদিন দেখতে হতো না। সে কিভাবে এই মুখ নিয়ে রাজের সামনে দাঁড়াবে। তিশা পর হয়ে রাজকে চিনতে পারলো, আর সে তার ভালোবাসার মানুষটাকে চিনতে পারলো না। নিধির বুক ফেটে কান্না আসছে। বারবার চোখের সামনে রাজের মুখটা ভেসে উঠেছে। নিধি তার বাবাকে কিভাবে বলবে? আর তার বাবা যদি জানতে পারে নিধি রাজের মাঝে আর সম্পর্ক নেই, ডিভোর্স হয়েছে, তাহলে তিনি আরো কষ্ট পাবেন। ডিভোর্সের কথা মনে করতে নিধি তার ব্যাগ থেকে ডিভোর্স লেটারটা বের করে দেখে লেটারের এক পেশে রাজ সাইন করে দিয়েছে, আর তার সাইনটা বাকি। নিধির হাত কাঁপছে, চোখের পানি টপ টপ করে ডিভোর্স লেটারটার উপর পড়ছে। বুকের ভিতরে যন্ত্রণাগুলো অগ্নিগিরি জ্বলন্ত রাবার মতো টকবক করে ফুটছে। নিধি ডিভোর্স লেটারটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সারা রাত আর ঘুম হলো না নিধির। পরের দিন সিনহা সাহেব মেয়েকে ডাকতে এসে দেখে রুমের দরজা খোলা, নিধি ফ্লোরে পড়ে আছে। সিনহা সাহেব দৌড়ে গিয়ে নিধিকে বিছানায় শুয়ে দেওয়ার সময় নিধির হাতে কিসের যেন কাগজ দেখতে পায়। কাগজটা হাতে নিতে তিনি চমকে যায়। ডিভোর্স লেটার, তাও তার মেয়েরই। রাজ পারলো তার মেয়েকে ডিভোর্স দিতে, তাও কিছু না বলে। আসলে সে মানুষ চিনতে ভুল করেছে। তার মামরা মেয়েটাকে এত কষ্ট কিভাবে দিল? তাড়াহুড়ো করে ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে নিধিকে দেখে বলল যে তেমন কিছু না, সেন্সলেস হয়ে গেছে, ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাওয়ার খানিক পরে নিধির জ্ঞান ফিরতে সিনহা সাহেব নিধিকে বলল, মা, এ কি হয়েছে তোর? তুই তোর বাবাকে একটাবারও বলতে পারলি না? তোর বাবা কি তোর পর হয়ে গেছে? আমাকে ক্ষমা করে দিস মা। আমি যদি ওরকম ছেলের কাছে বিয়ে না দিতাম, তাহলে এদিন দেখতে হতো না। নিধি তার বাবার কথা শুনে কান্না করে দেয়। কি হলো মা, কাঁদছিস কেন? ছোট লোকটা তোকে ডিভোর্স দিয়েছে, তাই না? দেখিস মা, আমি ওকে শান্তিতে থাকতে দিব না। আমি ওকে জেলের ভাত খাওয়াবো। না বাবা, রাজের কোনো দোষ নেই। কেন বলবো না? যার জন্য আমার মেয়েটার এই অবস্থা। বাবা, আমার রাজের কোনো দোষ নেই। আমি আমার রাজকে কষ্ট দিয়েছি, অনেক বেশি কষ্ট দিয়েছি। আর ডিভোর্স রাজ দেয়নি, আমি দিতে বাধ্য করেছি। বাবা, আমি অনেক খারাপ, তাই না? আমি তোমার মেয়ে হওয়ার যোগ্য রাখিনি। বাবা, আমি রাজকে ছাড়া বাঁচবো না, আমার রাজকেই লাগবে। কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাইনি, আজ চাই। তুমি আমার স্বামীকে এনে দাও। কান্না করিস না, তোর কান্না যে সইতে পারি না। চিন্তা করিস না মা, আজই রাজের বাসায় যাব, তবুও কান্না করিস না। না বাবা, তোমায় যেতে হবে না, আমি যাব। ভুলটা যেহেতু আমার। নিধি তার বাবাকে জড়িয়ে ধরে ফুপে ফুপে কান্না করে দেয়। নিধি ফ্রেশ হয়ে সকালে রাজের উদ্দেশ্যে রওনা দিল। গাড়িতে বসে বসে ভাবছে রাজকে তাকে ক্ষমা করবে। এমন সময় ফোনটা বেজে উঠল। ফোনের দিকে তাকাতেই দেখে তিশা ফোন করেছে। নিধি ফোন রিসিভ করে সালাম দিয়ে ওপাশ থেকে তিশা বলল, নিধি, কেমন আছিস? নিধি চুপ করে আছে, কিছুই বলছে না। কি হলো, কথা বলছিস না কেন?
তিশা দোস্ত, আমি তোর সাথে অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি আমার ভালোবাসার মানুষটাকে চিনতে পারিনি। আমি যার প্রেমে অন্ধ ছিলাম, এতটা কাছে পেয়েও তাকে উপলব্ধি করতে পারিনি, বুঝতে পারিনি। আর আমি তোর সাথেও অনেক অন্যায় করেছি, সবকিছুর জন্য ক্ষমা করে দে। কি সব বলছিস? ক্ষমা চাইতে হবে না। তুই না আমার দোস্ত, নিজের ভুল বুঝতে পারছিস, এটাই অনেক। আর হ্যাঁ, আমার আর রাজের মধ্যে সত্যিই কোনো অবৈধ সম্পর্ক ছিল না, বাট তুই আমাকে ভুল বুঝেছিস। শোন না, আমার সেই মেঘরোদ্দুর হাড্ডিতেই সেই অচেনা মানুষটি আমার রাজ। তোকে অনেক অনেক ধন্যবাদ, তোর জন্য ওকে খুঁজে পেয়েছি। আচ্ছা, এখন রাখি, পরে কথা হবে। নিধি গাড়ি থেকে নেমে যতই রাজের বাসার দিকে যাচ্ছে ততই পাটা যেন অবশ হয়ে আসছে। নিধি বাসায় ঢুকে দেখে আশা আর তার মা সোফায় বসে আছে। নিধিকে মায়ের পায়ে সালাম করতেই আশা বলল, আপনি কেন এসেছেন, কি চান? নিধি এবার কান্নাই করে দিল, চোখের পানি মুছতে মুছতে বলল, কি হয়েছে আশা, আমি কি আসতে পারি না? না, পারেন না। কিসের জন্য আসবেন? সেদিন না বিদায় নিয়ে গেছেন, আমরা তো আপনার কেউ না। আশা চুপ করবি? মা, বলতে দাও, আমার ভাইয়া কি দোষ করেছিল যার জন্য আমার ভাইয়াকে কষ্ট দিয়েছে? আশা, তোমার ভাইয়া কোথায়? আপনি আমার ভাইয়ার কথা বলবেন না। মা, তুমি চলে যেতে বলো ওনাকে। আমার ভাইয়া অপরাধী ছিল বুঝলাম, আমার ভাইয়ার বাবু কি অপরাধ করেছিল? আপনার জন্য আমি আন্টি হতে পারিনি, ভাইয়া বাবা হতে পারেনি। আপনি কোনোদিন আমাদের বাসায় আসবেন না, আপনার জন্য ভাইয়াকে হারিয়েছি। মানে কি 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 বলছো এসব? হারিয়ে গেছে মানে? আপনার দেওয়া কষ্ট সহ্য করতে না পেরে ভাইয়া বিদেশ চলে গেছে। আপনি খুব পচা। আশা বোন আমার, আমাকে ক্ষমা করে দে। আমি জানি আমি অন্যায় করেছি, তবুও আমাকে দূরে সরিয়ে দিস না। ও মা, আজ যদি আমার জায়গায় আশা এমন করতো, তুমি কি ক্ষমা করতে পারতে না মা? মা, আমি তোমার পায়ে পড়ি। নিধি আমার পা ধরে কান্না করতে লাগলো। মা ওঠো, কি করছো এসব? কান্না করো না। রাজ তোমাকে ডিভোর্স দেওয়ার 3 দিন পরেই ইউএসএ চলে গেছে, আর যাওয়ার আগে বলে গেছে তোমাকে বিয়ে করে নিতে। আমার ছেলে আর বাধা হবে না। আশা রুম থেকে একটা ডায়েরি এনে নিধির হাতে দিয়ে বলল, ভাইয়া এটা আমাকে দিয়েছিল, যদি কোনোদিন আপনি আসেন আপনাকে দিতে। এত তাড়াতাড়ি আসবেন ভাবিনি কখনো। যাই হোক, আমার ভাইয়া আর আমাদের যদি সত্যি ভালো চান, তাহলে আর কখনো আমাদের বাসায় আসবেন না। নিধি ডায়েরিটা নিয়ে বাসায় এসে দরজা বন্ধ করে দিল। নিধি বিছানায় শুয়ে শুয়ে ডায়েরিটা খুলতে দেখতে পেল তার অনেকগুলো ছোট ছোট ছবি প্রথম পাতা জুড়ে। তার নিচে লেখা, মায়াবতী, সমস্ত অনুভূতি শুধু তোমার জন্য। তার পরের পাতা উল্টাতে দেখতে পেল ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা, আজ আমার বিয়ে প্রিয় মানুষটার সাথে। আমি কখনো ভাবিওনি নিধি আমার হবে। নিজের অজান্তে তাকে এতটা ভালোবেসে ফেলবো তা কখনো ভাবতে পারিনি। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি। নিজের অর্ধাঙ্গিনীর জন্য নিজের সমস্ত ভালোবাসা জমিয়ে রেখেছি। কত রাত জাগা স্বপ্ন, কত অনুভূতি, অজস্র লেখা চিরকুট জমিয়ে রেখেছি তার জন্য। কিন্তু আমি কখনো ভাবিনি নিধি আমাকে এতটা ঘৃণা করে। আমি এতটা হতভাগা, বাসরাতে নিজের স্ত্রীকে ছুঁতে পারিনি। তবুও আফসোস নেই, তার হাসি মাখা মুখটা যে আমার সব। যত দিনই যাচ্ছে আমার প্রতি নিধির অবহেলা বাড়ছে। জানি না একটা মানুষকে কতটা অবহেলা করা যায়। নিজেকে আজকাল উড়ন্ত কালো মেঘের মতো লাগে। মনে হয় নিধির জীবনটা আমি নিজ হাতে নষ্ট করেছি। দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎ একদিন নিধি ড্রিঙ্কস করে আসে। তার পাগলামির কাছে হেরে গিয়ে জন্ম নেয় আরেকটি প্রাণের। আমি যেদিন প্রথম শুনি নিধির গর্ভে আমার সন্তান, সেদিন আনন্দে কান্না করে দিই। কিন্তু আমার হৃদয়ের রানীটাই যে খুশি না। বাবা হারানোর পর থেকে মাকে এই প্রথম এতটা খুশি হতে দেখেছি। কিন্তু খুশিটা বেশি দিন ছিল না। নিজের সন্তানকে একটা মা কতটা নিকৃষ্ট ভাবতে পারে, নিধিকে না দেখলে হয়তো অজানাই থেকে যেত। সবকিছুকে ছাপিয়ে নিধির প্রতি ভালোবাসা এক রক্তেও ভাটা পড়েনি। জানি না কি মায়া করেছে সে আমাকে। তাকে ছাড়া আজকে নিজেকে ভাবতে পারি না। কিন্তু আমি বুঝে গিয়েছি আমার প্রতি নিধির ঘৃণার পাহাড় জমেছে দিন দিন। আমার দেওয়া বকুলের মালা ছোট্ট চির করে প্রকাশ করে ভালোবাসা তার পদতলে সবসময় স্থান পেত। তবুও নিয়ম করে মালা না ভুলি কি। যদিও কভু মালাখানা খুঁজে পায় খোপা, তাতে আমার প্রাপ্তি। আমার অপেক্ষা কবে যে ঘুচাবে, যে তারা হারিয়ে যায় কৃষ্ণ গম্বরে, যে ফুল ঝরে যায় ভর দুপুরে,
যে শূন্যতা জমে মহাকাশে কালো মেঘের মতো। হে প্রিয়, যে প্রিয় হারিয়ে যায় তাকে কি আর পাবো? পাবো কি তার মতো অপেক্ষা গুছাবে, ধুলি ফুরাবে, অন্ধকার কি নামবে সে কদম তলে, দিঘির পাড়ে পা ডুবে কত কথা জমা আছে বলা কি যাবে? না শুধুই অপেক্ষা, আমার অপেক্ষা শেষ কি হবে? বড্ড ভালোবাসি, কিন্তু কারো অবহেলায় নিজেকে খুঞ্চো কাচের মতো মনে হয়। বড্ড ভালোবাসি, কিন্তু তার অবহেলায় নিজেকে খুঞ্চো কাচের মতো মনে হয়। নিধি আর পড়তে পারল না। চোখের সামনে রাজকে করা অপমানগুলো ভেসে উঠছে। চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভিজে যাচ্ছে। নিধি বুকের সাথে ডায়েরিটা শক্ত করে জড়িয়ে ধরে কান্না। নিধির খুব কষ্ট হচ্ছে রাজকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু চাইলে যে সব পাওয়া সম্ভব নয়। এদিকে নিধির বাবা সিনহা সাহেব নিধির দরজার বারবার নক করছে। এক পর্যায়ে নিধির দরজা খুলেই তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। সিনহা সাহেব তার মেয়ের মাথাতে হাত বোলাতে বোলাতে বল, মারে, রাজ কিছু বলেছে তোকে? রাজের বাসা থেকে এসে কিছু না বলে দরজা বন্ধ করে আসিস? কি বলেছে বল আমায়। বাবা, রাজ নেই। নেই মানে? কোথায় গিয়েছে? বাবা, রাজ দেশে নেই। রাজ আমাকে ছেড়ে চলে গেছে। বাবা, আমি সত্যি খুব খারাপ, তাই না? যা করেছে ঠিকই করেছে, আমার সাথে এমন হওয়াই উচিত। কি বলছিস সেসব? আর রাজ দেশ ছেড়ে চলে যাবে কেন? আর আমাকে তো একবারও বললো না। বাবা, আমি ওকে না করেছি আর যোগাযোগ করতে। বাবা, রাজ আমেরিকা চলে গেছে আর যাবার আগে বলে গেছে যোগাযোগ না করতে। আমি কিভাবে এই মুখ নিয়ে ওর সামনে দাঁড়াবো? বাবা, তুমি যে করেই হোক আমার রাজকে এনে দাও। আমি তোমার কাছে কিছুই মারে, কান্না করিস না। আমি দরকার হলে তোকে আমেরিকা পাঠাবো, তবুও কান্না করিস না। তুই ছাড়া আমার কে আছে? আমি আজই রাজের বাসায় যাব। না বাবা, তুমি যেও না। এসব জানলে রাজ আরো কষ্ট পাবে। কষ্ট পাই আমিই পাই। আমি যে আমার না দেখা ভালোবাসার মানুষটাকেই কষ্ট দিয়েছি। পরের দিন সিনহা সাহেব রাজের বাসায় গিয়ে দেখলো আশা আর তার মা বসে গল্প করছে। সিনহা সাহেব বাসায় গিয়ে সালাম দিয়ে বলেন, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? তা হঠাৎ কি মনে করে ভাইজান? কেন আসতে পারি না? এমন কথা বলছেন কেন? আপনি না আসলে কে আসবে? আচ্ছা বাদ দেন। রাজ বাবাজি নাকি আমেরিকা গিয়েছে, শুনলাম না? আপনাকে বলতে বারণ করেছিল রাজ? ও আচ্ছা আপা, আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। জানেন তো আমার মেয়েটা ছোটবেলায় মায়ের আদর থেকে বঞ্চিত, তাই একটু অন্যরকম। আপনার কাছে দিয়েছিলাম। আমি লজ্জিত আপনার বাড়ির সম্মান রক্ষা করতে পারিনি। জানেন আমার মেয়েটা ঠিক মতো খাচ্ছে না। মেয়েটা শুধু কি আমারই মেয়ে তো আপনারই। জানি অমার্জনীয় ভুল করেছে, তবুও কি মা হয়ে বুকে টেনে নিতে পারেন না? আমি বাবা হয়ে মেয়ের ভালো থাকার ভিক্ষা চাই। এভাবে বলে লজ্জা দিবেন না। আমি যেমন আশাকে ভালোবাসি তেমনই নিধিকেও ভালোবাসি, কিন্তু রাজ এতটা কষ্ট পেয়েছে সেখানে আমি কি বলবো? আচ্ছা আপা, আমি আজ আসি। আপনাদের মেয়ে আপনাদের বাসায় পাঠিয়ে দিব। আমি আর নিধির কান্না সহ্য করতে পারছি না। সিনহা সাহেব বাসায় আসলেই নিধি বলল, বাবা, মা কি বলছে? কান্না করিস না, তুই কালকে যাস। তোর প্রতি তাদের কোনো নিধি পরের দিন রাজের বাসায় গিয়ে সরাসরি তার পা দুটি জড়িয়ে, মা, আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাদের ছাড়া বাঁচতে পারবো না। আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রাখবেন না প্লিজ। মা, মাফ করবেন না আমাকে। এই পাগলি মেয়ে, কি করছিস এসব? তোর স্থান কি পায়ে? বুকে আয়, কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। মা, আমাকে আপনাদের বাসা থেকে তাড়িয়ে দেবেন না তো? আপনারা যা বলবেন তাই করব। আরে পাগলি, আশা যেমন থাকে তেমনই তুইও থাকবি। কান্না করিস না, রুমে যা। এই আশা, তোর ভাবিকে নিয়ে রুমে যা। আশা কিছু বলতেছেও কিছু বলল না। নিধি আশার হাত, আমার বোনটা কি আমার প্রতি অভিমান করে আছে? আমার সাথে কথা বলবে না? বলবো না কেন? তুমি তো আমাদের দূরে সরিয়ে দিয়েছিলে। আমরা তো সবসময় তোমাকে কাছে রাখতে চেয়েছিলাম। আর তোদের ছেড়ে কোথাও যাব না বোন। শোন না, তোর ভাইয়ের সাথে কথা। হয়তো। তাহলে তার কন্ট্রাক্ট নাম্বারটা দিবি? আমি একটু কথা বলবো। এই নাও, আমি দিয়েছি, বলো না। আচ্ছা, লক্ষ্মী বোন আমার।
নিধি রাজের নাম্বার নিয়ে ফোন দিতে 2বার রিং হতে রাজ ফোনটা রিসিভ করে সালাম দিল। নিধি কোনো কথা বলছে না। কি হলো, কে ফোন দিয়েছেন, কথা বলছে না কেন? নিধি ফোনটা বুকে নিয়ে কাঁদছে, কথা বলার মতো। আমি একটা সময় কোনো রেসপন্স না পেয়েই ফোনটা কেটে দিই। এদিকে দেখতে দেখতে 3 মাস চলে যায়। নিধি এখনো আমার বাসাতেই থাকে। আশা আর নিধি বসে গল্প করছে। হঠাৎ আশা বলল, ভাবি ভাই বলবো ছুটি বকা দেয়। তুমি কল দাও। নিধি ফোন দিতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন সালাম দিয়ে বলে। কে বলছে? মেয়ে কণ্ঠ শুনে বুকের ভিতরটা স্যাঁত করে উঠল। কাঁপা কাঁপা গলায় নিধি বলল, রাজ কোথায় আর আপনি কে? আমি রাজের স্ত্রী। রাজ অফিসে। কথাটা শুনে নিধির হাত পা কাঁপছে। ফোনটা ফ্লোরে পড়ে দেয়। নিধির নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার রাজ তো তাকে ভালোবাসতো, তবে কেন তাকে রেখে বিয়ে করলো? নিধির চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। বুকের ভিতরটা যেন বিরহের অনলে পড়ে যাচ্ছে। নিধির কান্না দেখে রাজের মা দৌড়ে এসে বলল, কি হয়েছে, কান্না করছিস কেন? মা, রাজ নাকি আরেকটা বিয়ে করেছে। মা, আমি ওকে ছাড়া সত্যিই বাঁচবো না। মা, আপনি একটু ওকে ফোন করে বলেন না ওই মেয়েটা যা বলেছে সব মিথ্যে বলেছে। কি বলছিস এসব মা? রাজ বিয়ে করবে, আমাদের জানাবে না? না, হয়তো কেউ মজা করেছে। আচ্ছা, নিধি চোখের পানি মুছে দিয়ে বলল, ভাবি তুমি মন খারাপ করো না, ভাইয়া যাই করুক না কেন আমাকে বলতো। তুমি কান্না থামাও, আমি ভাইয়ার কাছে ফোন দিচ্ছি। আশা রাজের কাছে ফোন দিতে ওপাশ থেকে আগের মেয়েটা ফোন রিসিভ করে সালাম দিল। আশা সালামের জবাব দিয়ে বলল, আপনি কে, আর ভাইয়ার ফোন আপনার হাতে কেন? তুমি আশা না? আমি তোমার ভাবি। কি বলছেন আপনি? আমার ভাবি হতে যাবেন কেন? আমাদের ভাবি তো আমাদের বাসায়, আর আপনি ভাইয়াকে ফোন দেন? আপনার সাথে কোনো কথা নাই। তোমার ভাইয়া ওয়াশরুমে, আসুক, ফোন দিচ্ছি। মা দেখে যাও এই মেয়ে কি বলে, কথা বল। আশা তার মায়ের হাতে ফোন দিয়ে ওপাশ থেকে বলল, আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? আর নিদিকে কষ্ট কেন দিচ্ছিস? মেয়েটা ঠিক মতো খায় না, ঘুমায় না। মা, ওনার কথা বলবে না। নিধি আমার কেউ না। নিধি নিজে চায় আমার থেকে ডিভোর্স নিয়েছে। আমি তাকে কিভাবে কষ্ট দিই মা? সে তো আমার কেউই না। তাই বলে বিয়ে করে মাকে জানাবি না? এত বড় একটা বিষয়, তুই আর আমাদের সাথে যোগাযোগ করবি না। রাজ, আমার ভুল হয়েছে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে শাস্তি দাও, তবুও ছেড়ে দিও না। আমি তোমাকে হারানোর পর প্রতিটা মুহূর্তে ফিল করেছি তুমি আমার কতটা জুড়ে রয়েছো। আমার দম বন্ধ হয়ে আসে। আমি পারবো না কলেজে তোমাকে ছাড়া থাকতে। আমি তোমার পায়ে ধরি, এত বড় শাস্তি আমায় দিও না। নিধির কান্না ক্রমশ বাড়ছে। আশ্চর্য, বলো এসব মিথ্যা। ওটা তোমার সন্তান না। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? আমার সন্তানকে আমি অস্বীকার কেন করব? আর আপনি এখানে এসেছেন কেন? আপনি তো মুক্তি চেয়েছেন, আমি মুক্তি দিয়েছি। রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, আমি জানি আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে। তুমি যে শাস্তি দেবে তাই মেনে নেব, তবু তোমার থেকে দূরে সরিয়ে দিও না। আশ্চর্য, আপনার মাথা খারাপ হয়ে গেছে? কি বলছেন এসব? আপনি দেখেন না আমার স্ত্রী সন্তান আছে, তারপর আপনি পাগলামি করেন কেন? রাজ, আমাকে দূরে সরিয়ে দিও না। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি। ম্যাম, কি বলছেন এসব? একটা চরিত্রহীনের কাছে এসব বলে লোকে আপনাকে পাগল বলবে। শোনেন, আর কখনো আপনি আমার সামনে আসবেন না। আপনাকে আমি যেন আর কখনো না দেখি। রাজ প্লিজ, এভাবে তাড়িয়ে দিও না। তাড়িয়ে দিচ্ছে না। আপনি তো জানেন আমার একটি সন্তান আছে, স্ত্রীও আছে। আপনি আমাদের সুখে থাকতে দিন একটু, এই বলে আমি চলে আসলাম। নিধি একবার বাচ্চার দিকে তাকায়, আরেকবার তামান্নার দিকে। নিধির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি হলো, আপনি কাঁদছেন কেন? আপনার তো সুখে থাকার কথা। জানেন, আপনার তো প্রতিটি অত্যাচার নিপীড়নের কথা রাজ আমাকে বলেছে। একটা মেয়ে তার স্বামীর সাথে এতটা বাজে ব্যবহার করতে পারে, আপনার সাথে পরিচয় না হলে জানতে পারতাম না। তাই আর পারিনি, রাজকে আমার করে নিয়েছি। আপনার কাছে অনুরোধ, আপনি আর আমাদের মাঝে আসবেন না প্লিজ। আপনি এখান থেকে চলে যান। নিধি আর কিছু বলতে পারল না, চোখের পানি মুছতে মুছতে বের হয়ে গেল। বাসায় পৌঁছে নিধি তার বাবাকে ফোন করে বলল, বাবা, আমি আর পারছি না। আমার রাজ সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে। শুধু বিয়েই করেনি, তার একটা বাচ্চাও আছে। ও বাবা, তুমি কিছু বলো, আমি পারবো না ওকে ছাড়া থাকতে। রাতে শুয়ে শুয়ে নিধি ভাবছে, আজ তার সন্তানটা থাকলে ঠিকই ওই বাবুটার মতোই হতো। আমি অনেক খারাপ, সত্যি নিজে নিজে সন্তানকে মেরে ফেলতে চাইছি। নিধি এসব ভেবে ভুবে ভুবে কাঁদতে লাগে।
দেখতে দেখতে কয়েকটা দিন কেটে যায়। নিধি প্রায় দিনই রাজের সাথে দেখা করতে যায়, বাট প্রতিদিনই অপমান হয়ে ফিরে আসে। হঠাৎ একদিন রাজের সাথে দেখা হয়ে যায় নিধির। নিধি রাজকে দেখে দুপা জড়িয়ে ধরে কান্না করে দেয়। কি হলো, আপনি আমার পা ধরলেন কেন? পা ছাড়েন। রাজ, তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। আমি আর পারছি না নিজের সাথে নিজে যুদ্ধ করতে। জানো রাজ, আমি যে ছেলেটাকে না দেখে ভালোবেসেছি সেই ছেলেটা আর কেউ না, তুমি। তোমার জন্যই আমি তোমাকে কষ্ট দিয়েছি। তুমি ছাড়া কোনো ছেলে আমাকে স্পর্শ করতে পারেনি রাজ। হ্যাঁ, আমি জেদি সব তো তোমাকে ভালোবেসেই করেছি। আমার মন প্রাণ সব তোমাকে না দেখেই দিয়ে দিয়েছি। কত মেসেজের পর মেসেজ। কখনো তুমি সিন করার প্রয়োজন মনে করনি, বলনি কখনো মেঘ রোদ্দুর আইডিটা তোমার। আমি তো তোমাকে সবটা দিয়ে ভালোবেসেছি রাজ। আমাকে পারবে না ক্ষমা করে দিতে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না। প্লিজ পা ছাড়েন। যে মেয়ে নিজের গর্ভের সন্তানকে নষ্ট করার জন্য হাজার রকম বাহানা খুঁজে নিজের গর্ভের সন্তানকে বাজে কথা বলে, তাকে কি করে মেনে নেয়? আমি তো শুধু আমার সন্তানকে বাঁচানোর জন্য তোমার পা পর্যন্ত ধরেছি, তবুও লাভ হয়নি। তোমাকে বলেছিলাম না একদিন তুমি নিধি আমার পা পর্যন্ত ধরবে, কিন্তু সেদিন কিছু করার থাকবে না। সত্যি আল্লাহ আমার ডাক শুনেছে। জানো, দিনের পর দিন আমার হৃদয়ে ছুরিকাঘাত করেছো তুমি। যে হৃদয়ে তোমার জন্য ভালোবাসার বীজ বপন করেছে, সে হৃদয়টা কাছের টুকরোর মতো টুকরো টুকরো করে দিয়েছো। আমাকে ক্ষমা করে দিও। আমি স্ত্রী সন্তানই ভালো আছি। আর পা ছাড়ো, তোমাকে ক্ষমা করে দিয়েছি। নিধি পা ছেড়ে উঠে দাঁড়াতেই তামান্না এসে নিধির গালে ঠাস করে চর লাগিয়ে দিয়ে বলে, আপনাকে ভালো মনে করেছিলাম, বাট আপনি সব সীমা অতিক্রম করেছেন। আপনার সাহস কি করে হয় আমার স্বামীর সাথে অসভ্যতামি করতে? আর কোনোদিন আপনাকে যেন বাসায় না দেখি। তামান্নার কথা শুনে নিধি মাথা নিচু করে কাঁদছে। কি হলো, যাচ্ছেন না কেন? আমি রাজকে রেখে যাবো না বোন। আমাকে আরো মারতে মারতে মেরে ফেল, আমি ওকে ছাড়া বাঁচবো না বোন। জি, আপনার মুখে এইসব মানায় না। রাজ, তোমার বুকে একটু জায়গা দিবে? আমার খুব কষ্ট হচ্ছে। আমি নিজের দিকে তাকিয়ে দেখি তার গালে চরের দাগ বসে গেছে, চোখের পানি গাল বেয়ে পড়ছে। আমি কিছু বলতে গিয়েও থেমে গেলাম। তামান্না এক প্রকার জোর করে নিধিকে বের করে দেয়। নিধি বাসা থেকে বের হওয়ার আগে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ এসব বলবেন না। আপনার এসব ড্রামা আমার একদম ভালো লাগে না। এরপর যদি এরকম আমার সামনে আসেন তাহলে আমার মরা মুখ দেখবেন। আমি আপনার ওই মুখ দেখতে চাই না। রাজ প্লিজ এসব বলো না। তোমাকে নেওয়ার আগে আল্লাহ যেন আমাকে নিয়ে নেয়। কোনো স্ত্রী চায় না তার আগে তার স্বামী মারা যাক। তুমি এখনো আমার স্বামী। সেদিন আমি পারেনের ডিভোর্স পেপারে সাইন করতে। আমি আর আসবো না। দূর থেকেই আমার রাজকে আমি দেখে নিব। আসি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য এত বড় সত্য দিয়েছ। রাজ, বিশ্বাস করো আমি সত্যি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমার বুকের বাঁ পাশটাতে তুমি ছাড়া আর কারো কোনো অস্তিত্ব নেই। নিধি চলে গেল। আমি তামান্নার দিকে তাকাতেই তামান্না বলে উঠল, রাজ প্লিজ শক্ত হও। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু সত্যিটা মেনে নিতেই হবে। আমি তামান্নাকে কিছু না বলে রুমে চলে গেলাম। রুমে শুয়ে শুয়ে আগের স্মৃতিগুলো ভাবছি আর চোখের জল ফেলছি। এমন সময় আসরের আজান হয়ে যায়। আমি নামাজ শেষ করে কাব্যকে কোলে নিতেই আমার ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করে বললাম, কি ব্যাপার, আবার ফোন দিয়েছেন কেন? আর কত জ্বালাবেন আমায়? সরি, আমি মিসেস নেহা। আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট করেছে। লাস্ট কলের নাম্বারটা হাজবেন্ড দিয়ে সেভ করা। আপনাকে হসপিটালের অ্যাড্রেস মেসেজ করছি। প্লিজ আসেন, রোগীর অবস্থা ক্রিটিক্যাল। আমার হাত কাঁপছে, কি বলবো ভেবে পাচ্ছি না। তামান্না দৌড়ে কাছে আসতে আমি বললাম, তামান্না, আমার নিধি অ্যাক্সিডেন্ট করেছে। আমার কাব্যের কি হবে? আমার কাব্য তো মায়ের আদরটাও পাইনি। কি বলছো এসব তুমি? এখন কোথায়, কেমন আছে? হসপিটালে। হসপিটাল থেকে ফোন এসেছিল। চলো এখনই। মেয়েটাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি কষ্ট দেওয়া ঠিক হবে না। তামান্না, নিধি যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। রাজ, এখন এসব ভাববার সময় নয়, চলো এখন। তামান্নাকে নিয়ে হসপিটালে ঢুকেই নেহা নামের মেয়েটাকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই দেখি হসপিটালের বেঞ্চে বসে আছে মেয়েটা। আমি কাছে গিয়ে বললাম, আমার নিধি কোথায়? আপনি রাজ? হ্যাঁ আমি। আমার স্ত্রী কোথায় প্লিজ বলেন। তামান্না আমার মুখ স্ত্রীর কথা শুনে কেমন করে তাকালো। প্লিজ উত্তেজিত হবেন না, উনি অপারেশন থিয়েটারে, মাথায় অনেক আঘাত পেয়েছে। আপনি ডক্টরের সাথে দেখা করেন। এদিকে ডাক্তারের সাথে কথা বলে জানতে পারলাম নিধির অবস্থা ক্রিটিক্যাল, মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে। আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। ডাক্তারের কথা শুনে চোখ থেকে টপটপ করে জল পড়ছে। কি করব ভাবতে পারছি না। কাব্য তামান্নার কোলে, কাব্যের দিকে চেয়ে বুকটা ফেটে যাচ্ছে। ডাক্তারের রুম থেকে বের হয়ে নিধির বাবার কাছে ফোন করে বললাম,
বাবা, নিধি অ্যাক্সিডেন্ট করেছে, গুরুতর। আপনি প্লিজ আমেরিকা আসেন। বাসায় ফোন করে মা আর আশাকে বললাম নিধির জন্য দোয়া করতে। মা আমার কথা বিশ্বাস করতে পারছে। আশা কান্না করছে। আমি ফোনটা রেখে মনে মনে আল্লাহকে ডাকছি। এদিকে প্রায় 22 ঘন্টা শ্বাসরুদ্ধকর অনুভূতির অবসান ঘটে যখন নিধির জ্ঞান ফেরে। নিধির জ্ঞান ফিরতেই নার্স এসে বলে, আপনারা চিন্তা করেন না, রোগীর জ্ঞান ফিরেছে, এখন চিন্তার কিছু নেই। নিধিকে কেবিনে শিফট করলে যখন তার সাথে দেখা করতে যাই তখন নিধিকে দেখে বুকের ভিতরটা কেঁপে ওঠে। নিধি আমাকে দেখে কান্না করে দেয়। চোখ থেকে নিঃশব্দে জল গড়িয়ে পড়ে। আমি নিধির পাশে বসে তার হাতটা ধরে বললাম, পাগলি একটা, তোমার কিছু হলে আমি কাকে নিয়ে বাঁচতাম, কান্না করো না। চোখের পানি মুছে দিয়ে বললাম। নিধি কথা বলতেছিও ঠিক মতো কথা বলতে পারছে না। আমি কান্না থামাতে পারছি না। আজ আমার জন্য নিধি এই অবস্থা। এদিকে 2 দিন পরে সিনহা স্যার আমেরিকা আসে নিধিকে দেখতে। স্যার আমাকে দেখিয়ে বলে যে, রাজ বাবা, আমার মেয়েটাকে তুমি আর কষ্ট দিও না। আমি জানি তোমার সাথে সে অনেক অন্যায় করেছে, মানেই তো তাই। বাবা এসব বাদ দেন, দোয়া করে নিধি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে মাসখানিক পর নিধি যখন পুরোপুরি সুস্থ, তখন নিধিকে বললাম, নিধি তুমি দেশে চলে যাও, দেশে গিয়ে নিজের মতো করে জীবন শুরু করো। রাজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাড়িয়েই যদি দেবে তবে কেন আমাকে বাঁচালে? আর হসপিটালে তুমি না বলছো যে আমার কিছু হলে তুমি কাকে নিয়ে বাঁচবে? আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। রাজ, সরি, আমি ভুল করেছি, শাস্তি দাও, আমাকে দূরে সরিয়ে দিও না। আর আমি না হয় ভুল করছি, তাই বলে তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করে নিবে? আমার খুব কষ্ট হয়েছে যখন শুনছি তোমার স্ত্রী আছে। ও রাজ, আমি তোমাকে ছাড়া সত্যিই বাঁচতে চাই না। আল্লাহ কেন যে আমাকে এসব দেখার আগে নিল না? হে চুপ করো, কে বিয়ে করেছে? কেন তুমি তামান্না আপুকে বিয়ে করনি? স্ত্রী, সন্তান, এসব কি মিথ্যে? বলো কাব্য, তোমার সন্তান না? কাব্য আমার সন্তান, মিথ্যা বলার কি আছে? কিন্তু আমি বিয়ে করিনি। কি বলছো এসব রাজ? রাজ, তুমি কিছু বলো না, আমি বলছি। নিধি, রাজ আমার বন্ধু, এছাড়া আর কিছু না। তোমার দেওয়া কষ্ট রাজ সহ্য করতে পারলেও আমি করতে পারিনি। আর আমার কোলে যে বেবিটা কাব্য, সে রাজেরই সন্তান। সবচেয়ে অবাক হবে বেবির মাকে জানলে। নিধি অনেকটা কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কাব্যর মম কে? কাব্য তোমার সন্তান। কি বলছো এসব? কাব্য আমার সন্তান? আমার নাকি মৃত সন্তান হয়েছিল? না, মৃত হয়নি। তুমি যখন বাচ্চা নষ্ট করার প্ল্যান করো তখন ডাক্তারের সাথে পরামর্শ করে সবকিছু করা হয় যেন তুমি বাচ্চার কোনো ক্ষতি করতে না পারো। আর ডাক্তার আমার ফ্রেন্ড ছিল, তাই কাজটি করতে বেগ পেতে হয়নি। কাব্য যদিও তোমার সন্তান, কিন্তু আমি তাকে মায়ের আদর স্নেহে বড় করেছি। ভয় পেও না, তোমার রাজ শুধুই তোমার। আমি শুধু তোমার উপলব্ধি বোধটা জাগ্রত করতে চেয়েছি। তবে একটা সত্যি কথা কি জানো, আমি নিজের থেকেও বেশি রাজকে ভালোবেসেছি। এই, আমার মন খারাপ করো না, আমার ভালোবাসাটা শুধুই আমার। রাজের সবটা জুড়ে আছো তুমি। যদি তোমার জায়গাটাও এক বুক অভিমান জমে রেখেছে সে। তোমার কাছে একটা অনুরোধ, রাজকে কষ্ট দিও না বোন। আমি পৃথিবীর মাত্র কয়েকদিনের অতিথি। বছরখানেক আগে আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। জানো, আমি সব সময় চাইতাম রাজ যেন সুখে থাকে, মরার আগে যেন তোমাদের দুজনকে একসাথে হাসি খুশি দেখতে পারি। কি বলছো এসব বোন? তোমার কিছু হতে দেব না। আচ্ছা, কিচ্ছু হবে না, হতে দিও না। এবার শোনো, তোমার কাব্যকে আমানত হিসাবে বড় করেছি। ছোট থেকে মা হিসাবে তোমাকে চিনতে শিখিয়েছি। নিধি কাঁদছে তামান্নার কথা শুনে। কি হলো, কাঁদছে কেন? আপু, আমি তোমার সম্পর্কে অনেক কিছু ভেবেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাওয়ার কিছু নেই, আমি কিছু মনে করিনি। আচ্ছা রাজ, তুমি আর নিধি কথা বলো, আমি কিচেনে যাচ্ছি। তামান্না চলে যেতেই নিধিকে বললাম, নিধি, আমি তোমাকে ভালোবাসলেও মন থেকে মেনে নিতে পারবো না। তুমি অসুস্থ ছিলে বলে হসপিটালে ওইসব বলেছি। যে মেয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে চায় তাকে কিভাবে মেনে নিই বলো তো? এখন তুমি সুস্থ, তোমার বাবার সাথে চলে যাও। আমি আমার বাকিটা জীবন তামান্নাকে বিয়ে করে কাটিয়ে দিতে চাই। আর কাব্য মা হিসেবে তোমাকে নয়, তামান্নাকেই চেনে। তুমি জন্মদাত্রী হলো, মায়ের সব ভূমিকায় তামান্না পালন করেছে। প্লিজ তুমি চলে যাও। এখন যদি তোমাকে মেনে নিই সেটা করোনা হবে। তাছাড়া আমি যেদিন তোমাকে ডিভোর্স দিয়েছি সেদিনই তোমার প্রতি সমস্ত ভালোবাসা দাপন হয়েছে। তুমি প্লিজ চলে যাও। নিধি আমার কথা শুনে 2টি পা জাপটে ধরে বলল, রাজ, আমি অনেক খারাপ, তোমার সাথে খুব অন্যায় করছি। তুমি শাস্তি দাও, যা খুশি করো, তবু দূরে সরিয়ে দিও না। তুমি আমাকে তোমার পায়ের নিচে একটু স্থান দাও, নয়তো আমাকে মেরে ফেলো। আমি অনেক ভুল করছি। এসব কি করছো? পা ছাড়ো। তুমি
তুমি যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি পা ছাড়বো না। পাগলি, পা ছাড়ো, বুকে আসো। সত্যি আমার মতো মেয়েকে বুকে নিবে? পাগলি একটা, বুকটা তোমারই। নিধিকে টান দিয়ে বুকের সাথে জড়ে গেলাম। নিধি চোখের পানিতে শার্টটা ভিজে যাচ্ছে। আর কখনো আমাকে ছেড়ে যাবে না তো? তুমি কেন বলনি তুমি আমার সেই ভালোবাসার মানুষ যাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছি, যার জন্য অন্য কোনো ছেলের মোহ আমাকে টানতে পারেনি? তাহলে আমি তোমাকে কষ্ট দিতাম না। আমি সত্যি খারাপ, তাই না? আমার নিধি খারাপ হতে পারেনি। নিধি আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো আমাকে, যেন মৃত্যু ব্যতীত আমাদের বাঁধন কেউ ছিঁড়তে পারবে না।